কমলিকা দেবী তার দুই ছেলে শেখর ও মোহন এবং একমাত্র মেয়ে অর্পিতাকে নিয়ে জঙ্গলপুর গ্রামে বসবাস করে। কমলিকা দেবী ছিল অত্যন্ত লোভী এবং রাগী প্রকৃতির মানুষ। সে সবসময় চাইতো যে দুটো ধনী বৌমা বাড়িতে নিয়ে আসবে, যাতে তার দুই বৌমা নিজের বাড়িতে একদম যৌতুকে ভরে দেয়। কিন্তু কমলিকা দেবীর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। তার সত্ত্বেও কমলিকা দেবী এইসব যৌতুক চাইবার কথা ভাবত। এমনই একদিন অর্পিতা তার মাকে বলে, মা বলি আমার তো কলেজ শেষ হয়ে এলো, তুমি কবে শেখর দাদার আর মোহন দাদার বিয়েটা দেবে বলো তো? আর হ্যাঁ, বৌদি আনতে হলে কিন্তু ধনী পরিবারের মেয়েকেই আনবে। হ্যাঁ রে মা, হ্যাঁ, সে আর বলে আমি জানি না ভেবেছিস? সে তো আমি আগে থাকতেই ঠিক করে রেখেছি, বৌমা আনতে হলে আমি ধনী পরিবারের মেয়েকেই নিয়ে আসবো। মা তুমি কিন্তু যৌতুকের কথা ভুলে যেও না, দুই বৌদি যেন আমাদের পুরো বাড়িটাকে ভরে দেয়। যৌতুকে আমাদের তাহলে কত প্রশংসা হবে বলো তো? পাড়া প্রতিবেশী সকলেই তো একদম ফুলে জ্বলে উঠবে। তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা বল, কি খাবি এখন? তুই যা খাবি আমি তোকে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর তোর দুই দাদাকেও ডাক। কোথায় গেল বলতো সকাল সকাল? এরা কি এখনো কেউ ওঠেনি? কাজে বেরোতে হবে তো। কমলিকা দেবীর কথা শেষ হতে না হতেই কমলিকা দেবীর বড় ছেলে শেখর সেখানে উপস্থিত হয়। পিছন থেকে তার মাকে ডেকে বলে, মা, এই তো আমি উঠে পড়েছি। আচ্ছা মা, তোমার ছোট ছেলে মোহন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আজ তো ব্যাংকের একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, যেতেই হবে, আর সকাল সকাল সে গায়েব হয়ে গেল। সেটাই তো আমিও ভাবছি। কি রে অর্পিতা, তুই কি মোহন দাদাকে কোথায় দেখলি? না না, আমি তো এসে তোমার সঙ্গে কথা বলছি, আমি তো মোহন দাদাকে দেখিনি। তারা তিনজনে মিলে মোহনের কথাবার্তা বলছিল। মোহনের কথা শেষ হতে না হতে মোহন দরজার সামনে চলে আসে। মোহনের পাশে একটা মেয়েও ছিল। মোহনকে দেখে অর্পিতা, শেখর আর তার মা কমলিকা দেবী চমকে উঠে বলে, মোহন, এ তুই কাকে নিয়ে এসেছিস? এই মেয়েটা আবার কে? তুই সকাল সকাল কোথায় গিয়েছিলিস বলতো? এই মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না। তুই কোথায় থেকে তুলে নিয়ে আসলি বলতো? দেখেই তো মনে হচ্ছে গরিব ভিখারি। দাদা আমি তোকে চিনি। আর এই যে মোহিনী, তুমি আমার দাদার সঙ্গে কি করছো? মা, মোহিনী খুবই ভালো মেয়ে, আমি এই মোহিনীকে চিনি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওরা গরিব, কিন্তু গরিব হলো মোহিনী খুব ভালো মেয়ে। কি, তুই একে চিনিস? আর এই যে মোহন, মোহিনী যেকালে গরিব, এইসব জেনেও তুই কেন এই মেয়েটাকে বিয়ে করলি? দেখেই তো মনে হচ্ছে তোর সঙ্গে শুধু দান করে চলে এসেছে। মা, আমি এই বাড়ির বৌমা আর আপনার ছোট ছেলের বউ, মানে আমি এই বাড়ির ছোট বৌমা। আপনি আমাকে কিভাবে ভিখারি বলে অপমান করতে পারেন? এই যে তুমি আমার মুখে মুখে চোপড়া করছো, তোমার সাহস তো কম নয়। ভিখারি ভিখারির মতন থাকো। সাথে তো একটাও যৌতুক নিয়ে আসলো না, বেশ খালি হাতে শ্বশুর বাড়িতে চলে এলো। কত আশা করেছিলাম দুই ছেলে ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দেব, কিন্তু তুমি তো দেখছি সবকিছু গোলমাল করে দিলে। মোহন, তুই কিভাবে এটা করতে পারিস? তুই কি একবারও তোর মাকে জানানোর প্রয়োজন মনে করলি না? মা, আসলে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি জানতাম তুমি কোনো গরিবের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না, তাই আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে বাধ্য হলাম। মোহনের কথা শুনে কমলিকা দেবী রাগেতে সেখান থেকে চলে যায়। তারপর অর্পিতা গরিব বৌদিকে বরণ করে বাড়ির ভিতরে তোলে, তাকে বাড়ির ভিতরে আসতে বলে। এইরকম ভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা মোহিনী মোহনকে জিজ্ঞাসা করে, আচ্ছা মোহন, তুমি তো এত বড় ব্যাংক ম্যানেজার, তাহলে তোমার বাড়িতে একটাও কাজের লোক নেই কেন? মোহিনী, এতদিন ধরে তো মাই বাড়ির সমস্ত কাজ ম্যানেজ করে নিত, তাই কখনো কাজের লোকের প্রয়োজনই হয়নি। তাই আমরা আর কাজের লোকের কথা চিন্তা ভাবনা করিনি। তাদের কথা শেষ হতে না হতে সেখানে কমলিকা দেবী চলে এসে বলে, এই যে তুমি কি ভেবেছো আমার ছেলের মাথাটা খাবে? কিন্তু আমি তোমাকে অত সহজে আমার ছেলের মাথাটা খেতে দেব না। আমার বাড়িতে কোনো কাজের লোক থাকবে না। আজ থেকে বাড়ির কাজের লোক হিসেবে তুমিই থাকবে। বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। যেহেতু তুমি গরিব আর আমার বাড়িতে কোনো কিছু যৌতুকে নিয়ে আসতে পারোনি, সেই হিসাবে আমার বাড়ির কাজের লোক আজ থেকে তোমাকেই হতে হবে। এই বলে কমলিকা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে মোহিনী খুবই দুঃখ পায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলিকা দেবী মনে মনে ভাবে, না, আর বেশি দেরি করলে চলবে না। দেখতে দেখতে তো শীত পড়ে গেল। এবার আমার বড় ছেলের বিয়েটা দিয়েই দেব। ছোট ছেলে তো না বলেই বিয়ে করে নিয়ে চলে এলো, কিন্তু আর আমি বড় ছেলের জন্য দেরি করব না। ওর জন্য আমি ধনী পরিবারের মেয়েকেই নিয়ে আসবো। এই বলে কমলিকা দেবী পাত্রীর সন্ধান করতে থাকে।
দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পর এক ধনী পরিবারের মেয়ে সন্ধান পায়। কমলিকা দেবী আর অর্পিতা দুইজন মিলে তাদের বাড়িতে যায়। মা দেখো দেখো, নতুন বৌদিকে দেখতে কত সুন্দর। বড় বৌদি হিসাবে কিন্তু খুবই মানাবে। আচ্ছা বলছি, তোমার নামটা কি? আমার নাম শিল্পা। সত্যি নামটা অনেক সুন্দর। মা, তোমাকে আমি কিন্তু আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। আর হ্যাঁ দিদি, এই শীতের মধ্যে আমি আমার বড় ছেলের বিয়েটা সেরে ফেলতে চাই। আমি আর বেশি দেরি করতে চাই না। হ্যাঁ দিদি, আমি এই শীতেই বিয়েটা সেরে ফেলতে চাই। আমার মেয়ের জন্য তো সবকিছু কিনে রেখে দিয়েছি, লেপ, কম্বল, ব্ল্যাঙ্কেট আরো অনেক কিছু। শিল্পার মায়ের মুখে এরকম কথা শুনে কমলিকা দেবী আর অর্পিতা লোভে পড়ে যায়। নতুন নতুন সবকিছু জিনিস পাবে ভেবে কমলিকা দেবী সেই দিনই বিয়ের তারিখ ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছু দিনের মধ্যেই শিল্পার সঙ্গে শেখরের বিয়ে হয়ে যায়। ধনী বৌমা 1 লরি বিয়েতে যৌতুক নিয়ে আসে, আর সেটা দেখে ছোট বৌমাকে অনেক অপমান করতে থাকে। ধনী বৌমার কাছে সবকিছুই নতুন জিনিস থাকা সত্ত্বেও শাশুড়ি মা তাকে কিছু না কিছু নতুন জিনিস দিয়ে থাকতো। এমনই একদিন, বড় বৌমা, ও বড় বৌমা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নতুন সোয়েটার। দেখো দেখো, তোমার পছন্দ হয়েছে তো? আর এই যে অর্পিতা, তুই এই কোটটার কথা আমাকে বলেছিলিস তো? ওয়াও মা, এটা তো কত সুন্দর সোয়েটার, একদম স্টাইলিশ। সত্যি এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই শীতে এগুলো পরলে কিন্তু বেশ ভালো লাগবে। মা, আমারও এই জ্যাকেটটা অনেক পছন্দ হয়েছে। সত্যি তুমি খুব সুন্দর পছন্দ করে নিয়ে এসেছো। কিন্তু মা, তুমি আমাদের দুইজনের জন্য নিয়ে আসলে, ছোট বৌদির জন্য কিছু নিয়ে আসোনি কেন? কি, তোর ছোট বৌদির জন্য আমি কেন নিয়ে আসতে যাব? আমার কাছে এত টাকা নেই যে তোর ছোট বৌদির জন্য আমি কিছু জিনিস নিয়ে আসতে পারবো না। বাড়ির কাজের লোক কাজের লোকের মতোই থাকবে, আর কাজের লোকের জন্য আমি কোনো জিনিস আনবো না। শাশুড়ির মুখে এই কথা শুনে মোহিনী কাঁদতে কাঁদতে সেখান থেকে রান্নাঘরে চলে যায়। তারপর সে রান্নাঘরে রান্না বান্নার কাজ শুরু করে দেয়। রান্না বান্নার কাজ শেষ হয়ে গেলে থালা বাসন মাজা, সকলকে খাওয়ানো, কাপড় কাচা এবং ঝাড় দেওয়া, পুরো বাড়িটা মোছা লাগানো সবকিছুই কাজ মোহিনী একাই করে নিত। একটুকুও কোথায় যদি ভুল হতো, শাশুড়ি মা কমলা দেবী তাকে মারধর করা শুরু করে দিত। এইরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন শেখর সময় মতো অফিসে চলে যায়, কিন্তু মোহন অফিসে যেতে তার অনেকটা লেট হয়ে যায়, যার কারণে সে তাড়াহুড়ো করে অফিসে যাবে বলে বার হয়। তাকে তাড়াহুড়োতে বার হতে দেখে মোহিনী বলে, মোহন, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? একটু আসতে যাও। এত তাড়াহুড়ো গেলে রাস্তাঘাটের ব্যাপার, যদি কিছু হয়ে যায় তুমি অত তাড়াহুড়ো করো না। মোহিনীর কথাতে মোহন একটু হেসে উঠে চলে যায়। সেদিন মোহিনীর কাজে একটু ভুল হয়ে যায়। রান্না বান্নাতে বেশি নুন হয়ে যাবার কারণে শাশুড়ি মা তাকে মারধর করতে থাকে, মোহিনীর উপর অনেক অত্যাচার করতে থাকে। অত ঠান্ডার ফলেও তাকে ঠান্ডা জলে চুবিয়ে ধরে রাখতো, তারপর ঘাড় ধাক্কা মেরে তাকে দরজার বাইরে বার করে দেয়। তখন মোহিনী ঠান্ডাতে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম ভুল করব না। আমাকে ক্ষমা করে দিন। আমার খুব শীত লাগছে। মা, দয়া করে একটা চাদর দিন আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিন। আমি এরকম ভাবে থাকতে পারছি না মা। মোহিনীর এত কাকুতি মিনতি করাতেও মোহিনীর শাশুড়ি মা, ননদ এবং বড় যা তারা কিছুই বলে না, সোজা দরজা বন্ধ করে দেয় এবং তারা বাড়ির ভিতরে ঢুকে যায়। মোহিনীকে বাড়ির বাইরে কনকনে ঠান্ডার মধ্যে ছেড়ে দেয়। তখন মোহিনী কি করবে না করবে ভেবে না পাওয়াতে সে রাস্তার ধারে চলতে শুরু করে এবং কান্নাকাটি করতে থাকে। বাইরে অনেকই ঠান্ডা হাওয়া চলছিল এবং তারই সঙ্গে আকাশ মেঘলাও করেছিল, টিপ টিপ বৃষ্টিও পড়ছিল। জলের ফোঁটাগুলো গায়ে এমন ভাবে পড়ছিল যেন বরফের টুকরো। অত শীতেও মোহিনীর পায়ে কোনো জুতো ছিল না, পায়েতেও অনেক ঠান্ডা লাগছিল, যার কারণে সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তখন মোহিনী একটা বড় পাইপ দেখতে পায়। সেখানে আরো দুটো বাচ্চা মেয়ে বসেছিল, তারা খুবই ছোট ছোট। তাদের সঙ্গে তাদের পাশে মোহিনীও বসে পড়ে। পাইপের ভিতরে মোহিনী বাচ্চা দুটোকে নিজের বাচ্চার মতো করে ঠান্ডার কারণে জড়িয়ে ধরে। তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে ঠান্ডা আরো বেড়ে যায়। মোহন বাড়িতে এসে দেখে যে মোহিনী কোথাও নেই। তখন কবিতা মোহিনীকে সব ঘটনা বলে। তারপর মোহিনী মোহনকে খুঁজতে বেরিয়ে পড়ে। হে ঈশ্বর, এত ঠান্ডার মধ্যে আমার মোহিনী কোথায় গেল? দয়া করে আমার মোহিনীকে খুঁজে দাও তুমি।
এইরকম ভাবেই খুঁজতে খুঁজতে মোহন মোহিনীকে পাইপের ভিতরে দেখতে পায়। তখন মোহিনীর কাছে যায় এবং তাকে ডাকতে থাকে। মোহিনী মোহনকে দেখে জড়িয়ে ধরে, কান্নাকাটি করতে থাকে এবং তাকে সব ঘটনা খুলে বলে। মোহন, মোহন, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। আমরা এখানেই থাকবো। এইটা আমাদের বাড়ি না হলেও এখানে শান্তিতে তো থাকতে পারবো। যতই ঠান্ডা লাগুক না কেন, আমরা এখানেই থাকবো। তখন মোহিনীর কথাতে মোহনও তার সাথ দেয় এবং মোহন তার সাথে ওই পাইপের ভিতরে কয়েকটা দিন কাটাতে লাগলো। মোহন ব্যাংকের মাইনে পেয়ে যাবার পরের দিন একটা বাড়ি ভাড়া নিয়ে নেয়। সেদিনের পর থেকে মোহন আর মোহিনী অন্য একটা ভালো বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অহনা দেবী তার দুই বৌমা মোনালি ও সোনালীকে নিয়ে ত্রিপুরা গ্রামে বসবাস করে। অহনা দেবী ছিল খুবই অহংকারী এবং লোভী। বড় বৌমা মোনালি ধনী হবার কারণে অহনা দেবী বড় বৌমাকে বেশি ভালোবাসতো। ছোট বৌমাকে সে দেখতেই পারত না, কারণ ছোট বৌমা অনেকই গরিব, বিয়েতে কোনো যৌতুক নিয়ে আসেনি, যার কারণে অহনা দেবী তাকে আরো দেখতে পারত না। এইরকম ভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। দেখতে দেখতে শীতকাল নেমে আসছিল। এমনই একদিন, ওহ বাবা রে, কি ঠান্ডা! এই এত ঠান্ডার মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে। আর এই যে নতুন বউটা ভিখারির বাচ্চা কোথাকারে শুয়ে শুয়ে আরাম করছে। না, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সকাল সকাল উঠে এত কাজ করতে পারবো না। আর জলের কাজ তো একদমই নয়। এইসব ভাবনা চিন্তা করতে করতে মোনালি রান্নাঘরে রান্না করছিল। মোনালি যখন এইসব কথাবার্তা বলছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা অহনা দেবী চলে আসে। তার এইসব কথাবার্তা শুনে সে বলে, কি ব্যাপার বৌমা, তুমি এত কি গজর গজর করছো বলো তো? সত্যি তুমি কত ভালো, এই এত ঠান্ডার মধ্যেও আমাকে চা তৈরি করে দিচ্ছ এত সকাল সকাল উঠে। তুমি তো অনেকক্ষণ রান্নাঘরে এসেছো, এখনো কি চাটা বানানো হলো না? মা, আপনি কেন এত তাড়াতাড়ি করছেন বলুন তো? দেখতেই তো পাচ্ছেন চা এখনো বসানো রয়েছে। আমি কি ইচ্ছে করে দেরি করছি? এত ঠান্ডা পড়েছে, আমার হাত পা থরথর করে কাঁপছে। আপনি তো পারেন আপনার ছোট বৌমাকে দিয়ে এসব কাজ করাতে। আপনি শুধু শুধু আমাকে দিয়ে এত কিছু কাজ করান। বৌমা, তুমি এতদিন কেন আমাকে এই কথাটা বলনি? তুমি তো আগেই বলতে পারতে। ঠিকই বলেছ, কদিন হলো বিয়ে হয়ে গেছে আর এখনো পর্যন্ত মহারানী ঘর থেকে বেরোচ্ছে না, যেন এমন ভাব করছে কত ধনী লোকের মেয়ে। দাঁড়াও, ওকে আজই মজা বোঝাবো। আচ্ছা আচ্ছা, মজা বোঝাবেন পরে। এখন এই নিন, চা হয়ে গেছে, খেয়ে যান। এই বলে মোনালি শাশুড়ি মাকে 2 কাপ চা ঢেলে দেয়। 1 কাপ নিজের জন্য আর 1 কাপ শাশুড়ি মায়ের জন্য। মোনালি আর অহনা দেবী কম্বলের ভিতরে পা ঢুকিয়ে গরম চা খেতে থাকে এবং তারই সাথে টিভি দেখতে থাকে। তখন অহনা দেবী সোনালীকে ডাক দেয়, ছোট বৌমা, আরে ও ছোট বৌমা, কোথায় গেলে? এদিকে এসো আমার রুমে। শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে সোনালী শাশুড়ি মায়ের রুমে আসে। মা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ বলুন, কি বলবেন? কখন ধরে চিৎকার করে করে আমার গলাটা ধরে গেল। যাও, আমার জন্য একটু গরম জল করে আনো। আর হ্যাঁ, দুপুরের খাবারটাও বানিয়ে রাখবে। আর অলসতাগিরি দেখালে চলবে না। তুমি এই বাড়ির বৌমা, তোমাকেও তো কিছু কাজ করতে হবে। মা, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমি তো জানি আমি এই বাড়ির বৌমা। এতদিন ধরে বড় বৌদি বাড়ির সব কাজ করে এসেছে, আমাকে কিছুই করতে দেয়নি, তাই জন্য আমি কিছু করিনি। আপনি আমাকে বলে দেবেন, আমি আজকের পর থেকে সবকিছু করে নেব। এই বলে সোনালী রান্নাঘরে চলে যায়। শাশুড়ি মায়ের কথা মতো দুপুরের রান্না আর গরম জল করে দেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। অনেক শীত চলে আসে। শীতের সকালে উঠতে গেলে ঠান্ডায় হাত পা জড়ো হয়ে যায়। কিন্তু অহনা দেবী আর তার বড় বৌমা মোনালি 10টা-11টার কমে রুম থেকে বার হতো না। সকাল সকাল উঠে সোনালী বাড়ির সমস্ত কাজ মিটিয়ে নিত। এমনই একদিন সোনালী সকাল 6টা বাজতে উঠে থালা বাসন মাজতে যায়। তখন এসে ঠান্ডা জলে হাত দেয়। ও বাবারে, এত ঠান্ডা! আমি তো কখনোই ভেবে দেখিনি জলটা এত ঠান্ডা হতে পারে। উফ, সত্যি আমার হাতটা যেন কেটে গেল। এত সকাল সকাল থালা বাসন মাজতে গেলেও তো কষ্ট হয়। থাক, কি আর করা যাবে। বড় বৌদি তো এখন ঘুম থেকেই উঠবে না। তার থেকে ভালো আমি মেজে নিই, তারপর মায়ের জন্য গরম চা বানিয়ে রাখবো। এই ভেবে সোনালী ঠান্ডা জলেও কষ্ট করে থালা বাসন মেজে ধুয়ে নেয়। তারপর শাশুড়ি মা আর বড় ধনী বৌমা মোনালির জন্য চা বানিয়ে রেখে দেয়। দেখতে দেখতে বেলা 11টা বেজে যায়। সোনালী আর অহনা দেবী দুইজনেই একটা রুমে ঘুমাচ্ছিল। তখন অহনা দেবী ছোট বৌমা সোনালীকে ডাক দেয়,
ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে? কি ব্যাপার বলো তো বড় বৌমা, এখনো কি এই ভিখারির বাচ্চাটা ওঠেনি নাকি? শীতকাল পড়েছে বলে মনে হচ্ছে এই ভিখারিটা রসিতে লাগছে। বাপের বাড়ি থেকে একটাও টাকা পয়সা আনার নাম নেই, আর আবার আমার বাড়ি এসে আরাম করে ঘুমানো। দাঁড়াও, বার করছি তোমার এই ঘুমানো। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। মা, আমার মাথায় একটা প্ল্যান আছে। আজ থেকে সব কাজ আপনি আপনার ছোট বৌমাকেই করান, আমাকে আর কিছুই বলবেন না। এর বদলে আমি আপনাকে অনেক টাকা দেব। কি রাজি তো? কি টাকা? ও বাবা রে, ঠিক আছে বৌমা, ঠিক আছে, আজ থেকে আর তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু আমার পাশে এখানে শুয়ে বসে থাকবে, জলের গ্লাসও তোমাকে তুলে খেতে হবে না, আমি গালে করে খাইয়ে দেব। আর হ্যাঁ, তোমার যা প্রয়োজন হবে তুমি ছোট বৌমাকে অর্ডার করে দেবে। শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতে সোনালি চলে আসি। মা, আপনি আমাকে ডাকছিলেন? আসলে আমি রান্নাঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম তো, তাই আসতে পারিনি। বলুন কি বলবেন? কাজে ব্যস্ত ছিলে নাকি শীতকাল পড়েছে বলে কুড়েমু করছো? আমি তোমাকে চিনি না ভেবেছো? খুব ভালো করেই চিনি। শোনো, আমাদের গরম গরম চা দাও। আর হ্যাঁ, আমার বড় বৌমা যেটাই বলবে তোমাকে সেই কাজটা তখনই করতে হবে, একদম ফাঁকি মারলে চলবে না। যদি তুমি ফাঁকি মেরেছো তাহলে এই ঠান্ডার মধ্যেও আমি তোমাকে রাত্রেবেলা বাইরে বসিয়ে রেখে দেবো। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালি অনেক কষ্ট পায়। তারপর সে মন খারাপ করে বলে, না না মা, সেটার কোনো প্রয়োজন নেই। আমাকে যেটা বলবেন আমি সেটাই করে দেব। কিন্তু এত ঠান্ডার মধ্যে আমারও তো কষ্ট হয় জলে হাত দিতে। এত ঠান্ডা জল, সকাল সকাল থালা বাসন মাজতে আমারও অনেক ঠান্ডা লাগে। ভিখারির মেয়ে আবার ঠান্ডা লাগে বলছে? বড়লোক বাড়িতে এসে বড়লোক হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই, তোরা তো ভাঙাচোরা ঘরে থাকিস, সেখানে তোদের ঠান্ডা লাগতো না, আর এখানে এসে ঠান্ডা লাগে? ঠান্ডা জলে কাল সকালবেলা উঠে থালা বাসনগুলো মেজে রাখবি। আর হ্যাঁ, কাপড় চোপড় কেচে রাখবি। যা, সামনে থেকে সরে যা তো, এখন তোর মুখটাও দেখতে মন যায় না। শাশুড়ি মা আর বড় বৌমা মোনালির কথা শুনে সোনালির অনেক মন খারাপ হয়ে যায়। তবুও সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ বলার মতো তো আর কিছুই ছিল না। সত্যি সে গরিব। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন অহনা দেবী সকাল সকাল উঠে অনেক কাপড় চোপড় বার করে দেয়, আর সোনালীকে বলে, এই যে ছোট বৌমা, এই দেখো, এই শাড়িগুলো ভালো করে ধুয়ে রেখো। আর এইগুলো হলো বড় বৌমা শাড়ি, ধুয়ে ইস্ত্রি করে রাখবে। বড় বৌমা শাড়িতে একদম না কিছু দাগ হয়, আর হ্যাঁ, কোনো কালারের দাগ একদমই না হয়, তাহলে কিন্তু আরো রেগে যাবে। সবকিছু ভালোভাবে ধোবে। মা, এখন তো রোদটাও ওঠেনি, এত সকাল সকাল ধুয়ে দেব? একটু বেলা করে ধুলে হবে না? কি, রোদ ওঠেনি বলে সকাল হয়নি নাকি? রোদ ঠিক উঠে পড়বে, রোদের সময় হলেই রোদ উঠে পড়বে। এখন তোমাকে কাজটা বলেছি তো, এখন ধুয়ে শুকাতে দিয়ে দাও, রোদ যখন উঠবে তখন শুকিয়ে যাবে ঠিক। এই বলে অহনা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালি সকালবেলা ঠান্ডা জলে কাপড়গুলো কেচে ঠান্ডা জলে ধুতে থাকে। কাঁপতে কাঁপতে সোনালি মনে মনে বলে, হে ঈশ্বর, তুমি কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? এত ঠান্ডাকালে কি এত ঠান্ডা জলের মধ্যে কোনো কাজ করা যায়? আমিও তো মানুষ, কেন এরা বোঝে না আমার কষ্ট হয়? আমাকেও ঠান্ডা লাগে। না না, এত ঠান্ডা পড়েছে, আর মা তো আমাকে কোনো শীতের জিনিসও দেয়নি। সুজয় যখন শহর থেকে আসবে তখন আমি শীতের জিনিস নিয়ে আসতে বলবো। এইসব ভাবনা চিন্তা করতে করতে সোনালি কাপড় চোপড়গুলো কেচে শুকাতে দিয়ে দেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। আসলে সোনালি আর মোনালের স্বামী শহরে কাজ করত, তাই জন্য তারা বছরে একবার করে বাড়িতে ফিরত। এমনই একদিন সোনালি সুজয়কে ফোন করে বলে, হ্যালো সুজয়, বলছি এত ঠান্ডা পড়েছে, আমার তো কোনো শীতের জামা কাপড় নেই। তুমি যখন বাড়িতে আসবে তখন আমার জন্য শীতের সোয়েটারটা কিনে নিয়ে আসবে। কেন সোনালি, মা কি তোমাকে কিছু কিনে দেয়নি? ঠিক আছে, আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, তুমি কিনে নেবে। না হলে আমি কবে যাবো না যাবো ততদিন করতে তো আরো শীত বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, সেটাও ঠিক কথা। ঠিক আছে, তুমি বরং মাকে টাকা পাঠিও, মাকেই বলবো আমাকে শীতের কিছু সোয়েটার চাদর কিনে দেবার জন্য। এইসব কথাবার্তা বলার পর সোনালি ফোন রেখে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সোনালি কিছুদিন পর শাশুড়ি মা অহনা দেবীকে গিয়ে বলে, মা, আপনাকে আপনার ছোট ছেলে টাকা পাঠিয়েছে তো? আসলে আমিই বলেছিলাম আমাকে টাকা পাঠাতে। আসলে আমাকে তো সকাল সকাল উঠতে হয়, আর শীতকালে কিছুই পরার মতো আমার কাছে নেই। আপনি ওই টাকা দিয়ে আমাকে সোয়েটার বা চাদর কিনে দিন।
কি, আমার ছেলে টাকা পাঠিয়েছে আর আমি তোমাকে সেই টাকা দিয়ে সোয়েটার কিনে দেব? তুই ভাবলি কি করে? ও তো আমার জন্য টাকা পাঠিয়েছে। এই বড় বৌমা, চলো চলো, আজকে শপিং করতে যাওয়া হবে। নতুন কিছু সোয়েটার বা শাল কিনে নিয়ে আসবো। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমিও তো শপিং করার কথাই ভাবছিলাম। আসলে পুরাতন সোয়েটারটা অনেকই পুরাতন হয়ে গেছে, নতুন আরো 2-3টে কিনে নেব। চলুন তাহলে। অহনা দেবী আর ধনী বৌমা মোনালি শপিং করতে বেরিয়ে যায়, কিন্তু তারা সোনালির জন্য কিছুই কেনাকাটা করে না। যা কেনে সবকিছু নিজেদের জন্যই কিনে নিয়ে আসে। সেটা দেখে সোনালি অনেকই মন খারাপ করে, তার চোখে জল চলে আসে। তারপর সে নিজের রুমে গিয়ে মনে মনে ভাবে, আমার স্বামীটা এত কষ্ট করে এতগুলো টাকা পাঠালো, কিন্তু আমার জন্যই তো কিছু কিনে আনলো না। এত ঠান্ডা পড়েছে, সকাল সকাল উঠতে হয়। শীতের জিনিস কিছু না পড়লে আমি তো জ্বরে পড়ে যাব, অসুস্থ হয়ে পড়ব। এখন যে আমি কি করব কি জানি। এইসব ভাবনা চিন্তা করতে করতে সোনালি পাশের বাড়ির এক কাকের কাছে যায়, তার থেকে একটা চাদর নিয়ে আসে। সেই চাদর গায়ে দিয়ে সোনালি সকালের সব কাজ সেরে ফেলতো, তারপর রাত্রিবেলাও সব কাজ মিটিয়ে শুতো। সোনালি যখনই দেখতো যে তার শাশুড়ি মা আর তার বড় যা আসছে, তখনই সে চাদরটা গা থেকে খুলে দিত। এমনই একদিন সোনালীকে চাদর পরে তার শাশুড়ি মা আর তার বড় যা দেখতে পেয়ে যায়। তখন রাত্রেবেলা অহনা দেবী বলে, সাহস তো কম নয় তোর, তুই চাদর কিনে পড়ছিস? এত টাকা কোথায় পেলি? কই দে, চাদরটা আমাকে দে। বৌমা, তুমি এই চাদরটা নিয়ে নাও। মা দয়া করে এরকম বলবেন না। মা দেখেছেন আপনার মুখে মুখে কথা কেমন? একে আপনি বাইরে ঠান্ডার মধ্যে রেখে দেন, তবেই এর শাস্তি পাবে। এই বলে মোনালি আর অহনা দেবী সোনালীকে হাত ধরে বাড়ির বাইরে বার করে দেয়। সোনালী ঠান্ডায় অনেক কাঁপাকাঁপি এবং কান্নাকাটি করে দরজা ঠুকতে থাকে, কিন্তু তার শাশুড়ি মার বড় যা দরজা খোলে না। এইরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তাকে সকলেই অজ্ঞান দেখতে পায়। আশেপাশের লোকেরা তাকে হসপিটালে ভর্তি করে, আর পাড়া প্রতিবেশী সকলে অহনা দেবী আর মোহনার নামে পুলিশের কাছে রিপোর্ট জানায়। জেলের ঘানি টানার ভয়ে তারা দুই শাশুড়ি বৌমা তাদের নিজেদের ভুল মেনে নেয় আর সোনালীর কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর সোনালী তাদেরকে মাফ করে দেয়। সেদিনের পর থেকে তারা সকলেই হাসি খুশিতে দিন কাটাতে থাকে।